বিভান ছেড়ে দিল। মেয়েটা ছাড়া পেয়ে ড্রেসিং টেবিলের নিকট গেল। সেখান থেকে কিছু একটা মুঠোবন্দি করে ফিরে তাকালো বিভানের দিকে। দুই দিকে দুই হাত ছড়িয়ে দিয়ে বলল, জড়িয়ে ধরুন আমাকে। বিভানের ওষ্ঠে হাসি ফুটে উঠল। উৎফুল্ল ভঙ্গিতে সে ছুটে গেল রূপন্তীর পানে, শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল মেয়েটাকে। কিন্তু কিঞ্চিত সময় গড়াতে কেমন পোড়া পোড়া একটা গন্ধ ভেসে এলো নাকি। বিভা নাক উঁচু করে গন্ধ শুকার চেষ্টা করল। রূপন্তীকে বলল, কেমন পোড়া পোড়া একটা গন্ধ আসছে। কথাটা শেষ করতে না করতে ছেলেটা অনুভব করলো তার পায়ে কেমন আগুনের ছ্যাঁকা লাগছে। তড়িৎ গতিতে সে ছেড়ে দিল রূপন্তীকে, তাকালো নিচের দিকে। দেখতে পেল তার ত্রিকোয়াটার প্যান্টের নিচ থেকে আগুন জ্বলছে। হকচকিয়ে উঠল বিভান, এখানে আগুন এলো কোথা থেকে? ছেলেটা হাত দ্বারা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে তাকালো রূপন্তীর দিকে। দেখতে পেল মেয়েটার হাতে একটা লাইটার। এর মানে আগুনের উৎপত্তি ও লাইটার থেকে। শেষ পর্যন্ত এই ছিল রূপন্তীর পেটে পেটে। এর জন্য মেয়েটা তাকে ছেড়ে ড্রেসিং টেবিলের নিকট এসেছিল, আবার আহ্লাদ করে জড়িয়ে ধরতে বলেছে। আগুন তেমন ছড়িয়ে না যাওয়ায় বিভান হাত দ্বারায় আগুন নেভাতে সক্ষম হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল বেচারা। বুকে হাত দিয়ে বলল, অল্পের জন্য ভবিষ্যৎটা বেঁচে গেল। পরপর কটমট করে সে তাকালো রূপন্তীর পানে। দাঁতে দাঁত চেপে বলল, কি করতে চাইছিলে কি তুমি? আরেকটু হলে আমার ভবিষ্যৎ জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। রূপন্তী মুখ বাঁকালো, ভাবলেশীনভাবে জবাব দিল, আপনার ভবিষ্যৎ জ্বলে পড়ে যাওয়ার আগেই আমি আগুন নিভিয়ে দিতাম। বিভান অবাক হলো, চোখ বড় বড় করে বলল, এটা কেমন কথা? একটা মানুষের প্যান্টে আগুন লাগানো কি তোমার কাছে হাস্যকর মনে হয়? যখন তখন একটা বিপদ আপদ ঘটে যেতে পারত। তাহলে একটা মানুষের গলা চেপে ধরা কি আপনার কাছে খেলা মনে হয়? যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারতো। আমি মরেও তো যেতে পারতাম। তারপর গলা টিপে ধরাটা না হয় বুঝলাম, আপনি নিজের মধ্যে ছিলেন না। অতিরিক্ত উত্তেজিত হয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা টিপে ধরেছিলেন। কিন্তু তুমি মরে যাওয়ার আগে গলা ছেড়ে দিতাম, এটা তো সজ্ঞানে বলেছিলেন। কোন মুখে এ কথা বলছেন আপনি? এবারে তুমি আমার ভবিষ্যতে আগুন লাগাতে চাইবে? আর যদি আমার কিছু হয়ে যেত, তাহলে আমার সাথে তোমার ভবিষ্যতে কিন্তু শেষ হয়ে যেত। রূপন্তী কটমট করল, রুক্ষ কণ্ঠে বলল, হলে হতো। আমি যে শুধুমাত্র আপনার হাফ প্যান্টে আগুন লাগিয়েছি, তাও অল্প। এটাই আপনার পরম সৌভাগ্য। আমার তো ইচ্ছে হচ্ছিল আপনার এই ফর্সার ঠ্যাং দুটোতে আগুন লাগিয়ে দিতে। কোন সাহসে আপনি স্পেন থেকে ঠ্যাং দেখিয়ে দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন? বিভান বুঝল মেয়েটা হিংসার বশবর্তী হয়ে এমন একটা কাজ করেছে। প্রথমে প্যান্টে আগুন লাগার কারণে মেজাজ একটু ছুটে গেলেও এর কারণ জেনে এখন একটু ভালো লাগছে। বিভান ওষ্ঠ প্রসারিত করল। রূপন্তীর পানি এগিয়ে এসে বলল, কেন? আমি এভাবে বাংলাদেশে আসায় কি হিংসা হচ্ছিল তোমার? ধরা পড়ে গিয়ে আমতা আমতা শুরু করলো রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, হিংসা হতে যাবে কেন? এমনিতেই বললাম আর কি। এভাবে হাফ প্যান্ট পরে কেউ বিদেশ থেকে দেশে আসে নাকি? মানুষ দেখলে কি বলবে? লাজ লজ্জা বলে একটা তো কথা আছে। রূপন্তী কোনো মতে কথাটা শেষ করে আর দাঁড়ালো না, চঞ্চল পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে বাইরে। যাওয়ার আগে বলে গেল, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি, আমি আপনার খাবার ব্যবস্থা করছি। অন্ধকার রাত, শহরের বুকটা নিস্তব্ধ হয়ে পড়েছে এখানে। পুরো বাড়িটাতেও কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে তারা। শুধুমাত্র ঘুম নিয়ে রূপন্তীর দুই চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মেয়েটা। তার পাশে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে বিভান। গভীর ঘুমে আচ্ছন্ন সে। গতকাল রাতে ঘুমায়নি, যার দরুন আজ আর রাত জাগতে পারেনি। তাছাড়া এতটা পথ জার্নি করে শরীরটাও ক্লান্ত ছিল। রূপন্তী ক্ষণে ক্ষণে কেমন অস্থির হয়ে উঠেছে। বাবা মায়ের জন্য খারাপ লাগছে ভীষণ। তখন তার বিয়ের কথা শুনে সালাম হোসেন কেমন চলে গেলেন, মাও মুখ ফিরিয়ে নিলেন। আর যাই হোক, রূপন্তী তার বাবা মাকে ভালোবাসে ভীষণ। তারা কষ্ট পাবে এমন কাজ সে কখনো করেনি, কিন্তু এবারে না চাইতেও তাদের কষ্ট দেওয়ার মতন কাজ করে ফেলেছে। তাদের অগোচরে বিয়ের মতন একটা বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। যদিও এ কাজ সে করতে চায়নি, কিন্তু তাকে চাপে ফেলে জোর জবরদস্তি করে করানো হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। পাশ ফিরে তাকালো বিভানের বাণী। লোকটার ঘুমন্ত মুখশ্রীকে স্নিগ্ধ এবং নিষ্পাপিনা লাগছে। মনে হচ্ছে যেন একটা বাচ্চা ঘুমিয়ে আছে। কি বলবে, এই লোকের ভেতরে কোনো সমস্যা আছে, কিংবা এ জেগে থাকলে দুই চারটা তাণ্ডব সৃষ্টি করতে পারে। রূপন্তী হাত বাড়িয়ে আলতোভাবে নাক টেনে দিল বিভানের। ছেলেটা নড়ে চড়ে উঠল সাথে সাথে, তবে পুরোপুরিভাবে ঘুম থেকে উঠল না। রূপন্তী হালকা হাসল, একটু ঝুঁকে চুমু খেলো বিভানের কপালে আর নাকে। বিয়ের সময় হয়তো এই লোকের প্রতি তার ভালোবাসা ছিল না তেমন, তাকে জোর করে বিয়ে করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এসে রূপন্তী অনুভব করে সে ভীষণ ভালোবাসে বিভানকে।
এই লোকটার মধ্যে যত সমস্যাই থাকুক না কেন, এই লোকটা যেমনই হোক না কেন, রূপন্তী রেখে ছাড়া চলবে না, একদমই চলবে না। মেয়েটা ফের ঝুঁকে গেল বিভানের পানে, গালে আলতোভাবে একটা চুমু খেলো, উঠে গেল বিছানা ছেড়ে। ওড়নাটা ভালোভাবে শরীরে জড়িয়ে আস্তে ধীরে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। স্বল্প সময়ের মধ্যে রূপন্তী এসে দাঁড়ালো তার বাবা মায়ের কক্ষের সম্মুখে। কক্ষের দরজাটা ভেতর থেকে আটকানো। মেয়েটা দরজায় ধাক্কা দেওয়ার জন্য হাত উঁচিয়েও নামিয়ে ফেললো। এত রাতে বাবা মায়ের কক্ষের দরজা ধাক্কা দিতে কেমন একটা ইতস্তত লাগছে তার ইতোমধ্যে হয়তো ঘুমিয়েও পড়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে না পারলে যে শান্তি পাবে না রূপন্তী। সালাম হোসেন এবং পাখি বেগমকে সবটা বুঝিয়ে বলতে হবে, নয়তো দেখা যাবে ওদিকে তারা কষ্ট পাচ্ছে আর এদিকে সে অপরাধ বোধে ভুগছে। রূপন্তী জোরে একটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে হাত উঁচিয়ে টোকা দিয়ে ফেললো বন্ধ দরজায়। গলা উঁচিয়ে ডাকলো, বাবা, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? স্বল্প সময়ের মধ্যে দরজাটা খুলে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলেন পাখি বেগম। চোখে মুখে তার থমথম একটা ভাব। রূপন্তী মেয়েকে হাসল, ফের বললেন, তোমরা ঘুমাওনি এখনো? ঘুমানোর মতো অবস্থায় তুই রেখেছিস যে ঘুমাবো? পাখি বেগমের রুক্ষ কণ্ঠস্বর। দীর্ঘশ্বাস ফেলল রূপন্তী। মায়ের পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। সালাম হোসেন বিছানায় আধশোয়া হয়ে বসেছিলেন। মেয়েকে দেখেই থমথমে কণ্ঠে বললেন, এত রাতে এখানে? রূপন্তী দৃষ্টি নত করল, মিনমিনে কণ্ঠে বলল, তোমাদের সাথে কিছু কথা ছিল। আর কি বাকি রেখেছিস বলার? নিজের জীবনের সিদ্ধান্তগুলো তো এখন নিজে নিতে পারিস, এখন আবার আমাদের প্রয়োজন কি? পাখি বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন কথাগুলো। রূপন্তী আর চোখে একবার তাকালো বাবা মায়ের পানে। দৃষ্টি নত রেখে অপরাধীর স্বরে বলল, আমি জানি আমি তোমাদের মনে কষ্ট দিয়েছি। তোমাদের না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে অন্যায় করেছি। আমার অপরাধ হয়তো ক্ষমার অযোগ্য, তবু তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। দয়া করে মাফ করে দাও আমাকে। থামল রূপন্তী, ফের ইতস্তত করে বলল, আসলে আমাদের বিয়েটা হুট করে এমন একটা পরিস্থিতিতে হয়ে গিয়েছিল যে তোমাদের জানাতে চেয়েও জানাতে পারিনি। সালাম হোসেনের দৃষ্টি শীতল হলো। শান্ত কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, কি এমন পরিস্থিতিতে পড়েছিলে যার কারণে কাউকে কিছু না জানিয়ে একদম বিয়ে করে নিতে হলো? রূপন্তী হাঁসফাঁস করলো। বাবা মায়ের কাছে সব ঘটনা খুলে বলতে কেমন অস্বস্তি লাগছে তার, কিন্তু না বলেও তো কোনো উপায় নেই। রূপন্তী স্পেন থেকে ভেবে এসেছিল দেশে ফিরে কাউকে তাদের বিয়ে সম্পর্কে কিছু জানাবে না, সবাইকে বলবে তারা দুজন দুজনকে ভালোবাসে তাই বিয়ে করতে চাইছে। তারপর সবাইকে সাথে নিয়ে নতুনভাবে করে বিয়ে করবে, এতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না। কিন্তু বিভ্রান্ত তা হতে দিল কই, এসে সবাইকে বলে দিল তারা বিয়ে করে নিয়েছে। ব্যাস, রূপন্তীর সব পরিকল্পনায় জল। অবশ্য একদিকে বিষয়টা এখন জানাজানি হয়েও ভালো হয়েছে। সত্য কোনোদিন চাপা থাকে না। আজ রূপন্তী কোনোভাবে মিথ্যা টিথ্যা বলে বেঁচে গেলেও একদিন তো সবাই অবশ্যই জানতো যে তাদের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল। সেদিন হয়তো সবাই আরও কষ্ট পেত। তাপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। আস্তে ধীরে বলা শুরু করলো তার বিয়ের ঘটনা। যদিও সবটা সে বলেনি, শুধুমাত্র যতটুকু বাবা মায়ের সামনে বলা যায় ততটুকুই বলেছে। সবটা শুনে সালাম হোসেন এবং পাখি বেগম বিস্মিত হয়ে পড়লেন। সালাম হোসেন হতবাক হয়ে শুধালেন, বিহান তোকে জোর করে বিয়ে করেছে? রূপন্তী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। পাখি বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন। তৎক্ষণাৎ কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হায় হায়, হে কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ের! শেষ পর্যন্ত কিনা কেউ আমার মেয়েটাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে। সালাম হোসেন স্ত্রী এমন কান্নায় বিরক্ত হলেন। কপাল কুঁচকে তাকে বললেন, আহা থামবে তুমি, আগে আমাকে পুরো ব্যাপারটা বুঝতে দাও। পাখি বেগম কান্না না থামালেও প্রলাপ থামালেন। সালাম হোসেন আবার ফিরে তাকালেন মেয়ের পানে। কপালের ভাঁজ গাঢ় করে বললেন, এ কথা তুই আমাদের আগে বলিসনি কেন? আমরা কি মরে গেছি? একজন তোকে জোর করে বিয়ে করলো আর তুই মুখ বুজে তার সংসার করবি? এটা হয় না। আমি জানি বিহান আমার ওপরে রাগের থেকে তোকে জোর করে বিয়ে করেছে। আমি আমার জন্য তোর জীবন নষ্ট হতে দিতে পারি না। আমি এক্ষুনি বিহানের সাথে কথা বলবো, ওর যা শাস্তি দেওয়ার আমাকে দেবে, আমি মাথা পেতে নেব, কিন্তু ওর জন্য আমার মেয়ের জীবনটা আমি শেষ হয়ে যেতে দেবো না। সালাম হোসেন উঠে দাঁড়ালেন, পা বাড়ালেন দরজার দিকে। রূপন্তী ব্যস্ত হলো। তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ালো বাবার। তাড়াহুড়ো করে বলল, তেমন কিছু নয় বাবা, তোমার উপরে রাগ থেকে উনি আমাকে বিয়ে করেননি, নিজে থেকে বিয়ে করেছেন। বিহানের নিজে থেকে তোকে বিয়ে করার কোনো কারণ আমি দেখছি না। একে তো তুই সামান্য এক ড্রাইভারের মেয়ে, তার ওপর ও শত্রুর মেয়ে। তাছাড়া একটু আগে বিহান তোর সাথে যে ব্যবহার করলো, এটা দেখার পরও তোকে আমরা ওর সাথে থাকতে দিতে পারবো না।
ও যদি চায় আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব তাও যাব, যদি জেলে যেতে চায় তাও যাব, তবু তোকে জেনে শুনে এই আগুনে ফেলে রাখবো না। সালাম হোসেন আবারও পা বাড়ালেন সম্মুখপানে। রূপন্তী তাড়াহুড়ো করে ধরে ফেলল তার এক হাত, ব্যস্ত হয়ে বলল, উনি মানসিকভাবে অসুস্থ বাবা, তাই এমন ব্যবহার করে ফেলেছেন। সালাম হোসেন চমকালেন, পেছন ঘুরে বলল, কি বললি আবার বল। রূপন্তী সময় নিল একটু, ধীরে সুস্থে বলতে শুরু করলো, অল্প বয়সে বাবা মায়ের হঠাৎ মৃত্যু ওনার মস্তিষ্কে প্রভাব ফেলেছিল বেশ। দেশে থাকাকালীন ওনার পাগলামিগুলো নিশ্চয়ই তোমরা দেখেছিলে। তারপর তো সেই পাগলামি নিয়ে পাড়ি জমালেন স্পেনে। সেখানে দিনের পর দিন একা থাকতে থাকতে চরম মানসিক অবসাদ এবং হতাশায় একটা সময় উনি মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছিল। তখন এর জন্য ডাক্তার দেখিয়েছিলেন, তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। উঠবেন কিভাবে? ওনার যত্ন নেওয়ার মতো, ওনার খেয়াল রাখার মতো কেউ ছিল না যে তখন। ইচ্ছে হলে ওষুধ খেয়েছেন, ইচ্ছে না হলে খাননি, যার দরুন বাহিক্যভাবে উনি সুস্থ হলেও ভেতরে ভেতরে সমস্যাটা থেকে গিয়েছিল। এখনও যদি ওনার সম্মুখে ওনার অপছন্দনীয় কিংবা ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে, তাহলে উনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন এবং নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে কি করে ফেলেন নিজেও জানেন না। থামল রূপন্তী, ফের বলল, উনি বাহিক্যভাবে সম্পূর্ণ সুস্থ। হঠাৎ করে কেউ ওনাকে দেখলে ধরতেই পারবে না যে তার ভিতরে কোনো সমস্যা আছে। আমি যখন প্রথম স্পেনে গিয়েছিলাম, তখন তোমার মেয়ে হওয়ার সুবাদে উনি আমাকে সহ্য করতে পারতেন না, দেখলেই তেড়ে আসতেন। প্রথম দিকে ছেড়ে দিল, ধীরে ধীরে আমিও ওনার সম্মুখে রুখে দাঁড়াতে শুরু করি। তবে ধীরে ধীরে আমার প্রতি ওনার ব্যবহার নরম হয়েছিল। তারপর আসে এই বিয়ের বিষয়টা। উনি কিন্তু আমাকে ভালোবেসে বিয়েটা করেছিলেন এবং সর্বদা খেয়াল রেখেছেন আমার। কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ক্ষেপে যেতেন। তখন ওনার ব্যবহারগুলো খুব আহত করতো আমাকে। বড় কোনো কারণ নয়, ছোট ছোট কারণ, অথচ ওনার প্রতিক্রিয়া হতো খুব বেশি। আবার মাথা ঠান্ডা হলে উনি অনুতপ্ত হতেন, ছুটে আসতেন, মাপ চাইতেন। ওনার এই আচরণগুলোই দিনের পর দিন ভাবিয়ে তুলেছিল আমাকে। একজন মানুষ যদি সত্যিকার অর্থে খারাপ হয়, তবে নিশ্চয়ই খারাপ ব্যবহারের পর সে অনুতপ্ত হবে না কিংবা মাপ চাইতে আসবে না। নিজের মনের সন্দেহ দূর করার জন্য আমি এই বিষয়গুলো ওনার বন্ধু জ্যাকের সাথে আলোচনা করি। জ্যাক আমাকে সম্পূর্ণ তথ্য না দিতে পারলেও কিছুটা তথ্য দেন। তখন আমার শুধু একটা কথাই মনে হয়েছিল, আমার আর দেরি করা উচিত নয়, যত দ্রুত সম্ভব সব কিছু ঠিক করা উচিত। এই মানুষটাকে তার বিদঘুটে অতীত থেকে বের করে আনা উচিত। তাই ওনাকে না জানিয়ে টাকা ধার করে আমি দেশে চলে আসি, কারণ জানিয়ে আসলে উনি আমাকে কখনো আসতে দিতেন না। আর এই না জানানোর জন্যই উনি তখন অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং আমাকে আঘাত করে। সালাম হোসেন এবং পাখি বেগম মনোযোগ দিয়ে শুনলেন সবটা। ছেলেটার জন্য তাদের খারাপ লাগলো ভীষণ। সালাম হোসেনের হৃদয় অপরাধবোধ চড়াও হলো তরতরিয়ে। আজ তার জন্যই বিভানের এই অবস্থা। হয়তো সে সত্যিকারভাবে বিভানের বাবা মায়ের হত্যাকারী নন, কিন্তু বিভানের জীবনটা এই পর্যায়ে আসার পেছনে তার হাত রয়েছে। মা বাবার মৃত্যুর পরে ছেলেটা তাকে সহ্য করতে পারতো না, নিজের বাবা মায়ের খুনি বলে মনে করতো। তখন যদি সালাম হোসেন নিজেই এই বাড়ি থেকে চলে যেতেন, তাহলে এসব কিছুই হতো না। তিনি বাড়ি ছাড়েননি বলে তো বিভান বাড়ি ছেড়েছিল, বেছে নিয়েছিল নিজের একাকী জীবনকে। অথচ সালাম হোসেনের এই বাড়ির সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, সে শুধু নিজ স্বার্থের জন্যই বাড়িতে পড়েছিলেন। তিনি তখন ভেবেছিলেন এ বাড়ি ছেড়ে গেলে তার চাকরি পেতে কষ্ট হবে, পরিবার নিয়ে পথে বসতে হবে। অথচ তার পরিবার বাঁচাতে গিয়ে আরেকটা ছেলের জীবন নষ্ট হলো, তার পরিবারের থেকে দূরে চলে গেল, সময় পরিক্রমায় মানসিক রোগীতে পরিণত হলো। সালাম হোসেন আর বিভানের বিরোধিতা করতে পারলেন না, ফিরে এসে বসলেন বিছানায়। নিজ স্বরে রূপন্তীকে বললেন, আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত না হয় তুই কর, সুস্থ করে তোল ছেলেটাকে। রূপন্তী তাকালো বাবার দিকে, মনে মনে বলল, আমি তাকে কারো প্রায়শ্চিত্ত স্বরূপ সুস্থ করে তুলব না, আমি তাকে সুস্থ করে তুলব ভালোবেসে, নিজের সাথে সারা জীবন আগলে রাখতে। রাত আরও কিছুটা গড়ালো। বাইরে নিশাচর প্রাণীদের গান শোনা যাচ্ছে থেকে থেকে। রূপন্তী বাবা মায়ের সাথে কথা সেরে কেবলই কক্ষে ফিরল। দরজাটা বন্ধ করে পেছনে ঘুরতেই চমকে উঠল সে। বিভান গোল হয়ে বসে রয়েছে বিছানায়, ঘুম ঘুম চোখে মুখে তাকিয়ে আছে রূপন্তীর পানে। আকস্মিক ছেলেটাকে এভাবে দর্শনীয় প্রথমে একটু চমকে গিয়েছিল রূপন্তী, তবে পরক্ষণে আবার হেসে ফেলল। পা চালিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, হাত বাড়িয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি ঘুম শেষ? বিভান রূপন্তীর হাত টেনে বিছানায় শুয়ে দিল, অতঃপর নিজেও শুয়ে পড়ল তার পাশে। ঘাড়ে মুখ গুজে বলল, কোথায় গেছিল এত রাতে? রূপন্তী আলতো হাসল,
দুষ্টুমির স্বরে বলল, আপনাকে রেখে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু মাঝপথ পর্যন্ত গিয়ে কেমন খারাপ লাগলো। এমনি আপনার ভবিষ্যতে আগুন লাগতে লাগতে বেঁচে গেছে, এখন যদি আবার আমিও ছেড়ে যাই, তাই আবার ফিরে এলাম আর কি। বিভান সাথে সাথে কামড় বসালো রূপন্তীর ঘাড়ে। হক চুকিয়ে উঠল মেয়েটা। ছিটকে দূরে সরে যেতে চাইল ছেলেটার কাছ থেকে, কিন্তু পারল না। বিভান তার আগে কোমর চেপে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঘাড়ে ফের আলতোভাবে কামড় বসিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললেও মেরে দেব। এছাড়া আর আপনি পারেনি কি? তোমাকে ভালোবাসতে পারি, আদর করতে পারি। থামল বিভান। উষ্ঠে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, চলো না, একটু আদর করে দিই তোমাকে। রূপন্তী ভড়কালো। এই লোকের সাথে দুষ্টুমি করতে গিয়েও তো বিপদ। ঢোকিল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, অনেকটা পথ জার্নি করে এসেছেন, ঘুমান এখন, আমিও ঘুমাবো। এতক্ষণ ঘুমিয়েছি তো। কিন্তু আমি তো ঘুমাইনি, আমার খুব ঘুম পাচ্ছে। শুভরাত্রি। রূপন্তী চোখ বন্ধ করল। বিভান তার ঘাড় থেকে মুখ তুলে তাকালো মেয়েটার দিকে। ভ্রু যুগল কুচকে এলো তার। একটু ঝুঁকে বেশ জোরে সরে কামড় বসালো রূপন্তীর গলায়। সাথে সাথে চেঁচিয়ে উঠল মেয়েটা। গলায় হাত দিয়ে নাক মুখ কুচকে বলল, কি সমস্যা কি? এমন করছেন কেন? তাহলে তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাবো না তো কি করব? সারা রাত চোর পাহারা দিব? রূপন্তীর বিরক্ত ভরা কণ্ঠস্বর। শীতল হলো বিভানের দৃষ্টি। শান্ত কণ্ঠে বলল, না, আমাকে পাহারা দাও। রূপন্তী বোধহয় বলতে চাইল আরও কিছু, কিন্তু সে সুযোগ আর পেল না মেয়েটা। তার আগেই বিভা নিজের ওষ্ঠ দ্বারা রোধ করলো তার ওষ্ঠজোড়া। পরম যত্নে শুষিয়ে নিতে শুরু করলো কোমল ওষ্ঠদয়। রূপন্তী প্রথম একটু তেজও দেখালেও ধীরে ধীরে শান্ত হলো। সাড়া দিল বিভানের আহ্বানে। দুই হাতে জড়িয়ে ধরল স্বামীকে। রাতের আঁধার কেটে ভোরের দেখা মিলেছে। চারদিকটা ভরে উঠেছে সূর্যের আলো, সোনালি আলোয়। সালাম হোসেন ব্যতীত সকলেই খাবার কক্ষে হানা দিয়েছে সকালের নাস্তা করার উদ্দেশ্যে। রূপন্তী রান্নাঘর থেকে খাবার আনা নেওয়ায় সাহায্য করছে পাখি বেগমকে। জুবাইদা বেগম এবং জালাল আহমেদ বসে বসে নিজেদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করছে। রায়ান এবং বিভান চুপচাপ বসে রয়েছে পাশাপাশি। রায়ান বারবার আর চোখে তাকাচ্ছে বিভানের দিকে। হয়তো বলতেও চাইছে কিছু একটা, কিন্তু কেমন যেন সাহস করে উঠতে পারছে না। বিভান লক্ষ্য করলো বিষয়টা। সামনের দিকে দৃষ্টি রেখে বলল, তোমার কিছু বলার থাকলে বলে ফেলতে পারো, এত ইতস্তত করার কিছু নেই। রায়ান সাহস পেল একটু। বিভানের গা ঘেঁষে বসে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমার বোনকে বিয়ে করেছেন? বিভান পাশ ফিরে তাকালো। ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, কেন? রায়ান চোখ বড় বড় করলো। উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি দেখে বিয়ে করেছেন ওকে? আপনার মতো এক সুদর্শন পুরুষের তো ওর মতো এক চুন্নিকে বিয়ে করার কথা নয়। নাকি ও কোনোভাবে আপনাকে কোনো ব্ল্যাকমেল টেল করে বিয়ে করতে বাধ্য করেছে? আমাকে আপনি নির্দ্বিধায় সব বলতে পারেন, আমি কাউকে কিছু বলবো না। বিভান নড়ে চড়ে উঠল। একটু কেশে গলা পরিষ্কার করে বলল, ও আমাকে ব্ল্যাকমেল করেনি, বরং আমি ওকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য করেছিলাম। রায়ান যেন অবাকই হলো, তবে পরক্ষণে আবার কণ্ঠে জোর দিয়ে বলল, তাহলে নির্ঘাত ও আপনাকে তাবিজ করেছে? বিভান আর রায়ানের কথোপকথনের মধ্যে খাবার কক্ষে এসে উপস্থিত হলেন সালাম হোসেন। বসলেন একটা চেয়ার টেনে। চেয়ারের শব্দ পেয়ে বিভান তাকালো সামনের দিকে। হঠাৎ সালাম হোসেনের মুখটা দেখে পুরনো ক্রোধ জেগে উঠল। চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃত ফ্যাকাশে মুখশ্রী। হৃদয় তীব্র বেগে আঘাত হানল। মনে মনে বলল, ওই লোকটাই তোর বাবা মাকে হত্যা করেছে, এতিম করেছে তোকে। বিভান উত্তেজিত হয়ে পড়ল। ক্রোধে ছেলেটার কপালের রগগুলো কেমন নীলচে বর্ণ ধারণ করল মুহূর্তে। চোখ দুটো কেমন হিংস্র হয়ে উঠেছে। দিশেহারা হয়ে বিভান উঠে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে সামনে রাখা গ্লাস প্লেটগুলো ফেলে দিল মেঝেতে। মুহূর্তে সেগুলো ঝনঝন শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল। চমকে উঠল সবাই। কেউ তার নিকট আসার আগে গর্জে উঠল, হুঙ্কার ছেড়ে বলল, ওই লোক এখানে কেন? কে ডেকেছে এখানে? কেন এসেছে? সালাম হোসেন অস্থির হলেন। কি করবেন বুঝে উঠতে পারলেন না। গত রাতেই তো মেয়ের থেকে শুনলেন সব। তারপর বিভানের সামনে বোধহয় তার আশাটা ঠিক হয়নি। ছেলেটা এমনিই তাকে পছন্দ করে না, তার উপর তার মানসিক পরিস্থিতিও ভালো নয়। রূপন্তী চমকে উঠল বেশ। সে তো ভুলে বসেছিল তার বাবার বিভানের ব্যাপারটা। যে ছেলে স্পেনে বসে সালাম হোসেনের নাম শুনলেও নিজের উপর নিয়ন্ত্রণ হারাতো, সে আজ মুখোমুখি তার। স্পেনে বসে বিভানকে সালাম হোসেনের মুখোমুখি হতে হয়নি, বা একা একা থাকায় তার ইচ্ছের বিরুদ্ধে তেমন কিছু ঘটেনি বলে সুস্থ মানুষের মতন ঘুরে বেরিয়েছে। কিন্তু এখানকার পরিবেশ ভিন্ন রকমের। এখানে সালাম হোসেনের বসবাস। সুতরাং দুজন মুখোমুখি হলেই ছেলেটার আরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্পেনে থাকতে তার অসুস্থতা তেমন একটা পরিলক্ষিত না হলেও দেশে তা হবে, কারণ এটাই তো জন্মভূমি। এখানেই তো নিজের বাবা মাকে হারিয়েছিল সে। এখানেই সালাম হোসেন আছেন। রূপন্তী সব জেনেও এত বড় একটা ভুল কিভাবে করলো? তার উচিত ছিল বিভানের খাবারটা ঘরে দিয়ে আসা, নয়তো তার বাবাকে একটু পরে এখানে আসতে বলার।
বিভান চেঁচিয়ে উঠল আবারও, টেবিলে আঘাত করে বলল, এই লোককে আমার সামনে থেকে সরাও। আমি একে সহ্য করতে পারছি না, অসহ্য হচ্ছে আমার। রূপন্তী ছুটে এলো বিভানের নিকট, 2 হাতে জড়িয়ে ধরল তার বাহু, ব্যস্ত হয়ে বলল, উফ, আপনি শান্ত হন, দয়া করে উত্তেজিত হবেন না। বিভান যেন উত্তেজিত হয়ে পড়ল আরও, চেঁচিয়ে বলল, এক ওনাকে আমার সামনে থেকে যেতে বলো। আমি সহ্য করতে পারছি না ওনাকে। ইচ্ছে হলে সব ধ্বংস করে দেয়, ভেঙে করিয়ে দিয়ে 4-5টা। বিভান ফের হাত দ্বারা আঘাত করল টেবিলে, মুহূর্তে তার ফর্সা হাত ফেটে লাল রক্তের দেখা মিলল। রূপন্তী ভীত হলো, দিশেহারা হয়ে উঠল তার হৃদয়। ইশারা করে সবাইকে বেরিয়ে যেতে বলল কক্ষ থেকে। সালাম হোসেন এবং পাখি বেগমের ভয় হলো, গতরাতে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মেয়েটার উপর যা অত্যাচার চালালো, এবারেও যদি তেমন কিছু হয়। সালাম হোসেন আমতা আমতা করে বলল, ও যদি তোকে আবার কিছু করে দেয়? কিচ্ছু করবেন না উনি আমাকে, তোমরা আগে যাও এখান থেকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও একে একে সবাই খাবার কক্ষ থেকে চলে গেল। রূপন্তী আশেপাশে একবার চোখ বুলিয়ে জড়িয়ে ধরল বিভানকে, ঠান্ডা কণ্ঠে বলল, শান্ত হন আপনি, এত উত্তেজিত হলে অসুস্থ হয়ে পড়বেন তো। বিভান তবুও শান্ত হলো না। সালাম হোসেনের সব ক্রোধ গিয়ে পড়লো মেয়েটার উপরে, সব দোষ এই মেয়েটার। এই যদি দেশে না আসতো তাহলে সেও দেশে আসতো না, আর এখন সালাম হোসেনের মুখোমুখিও হতে হতো না। বিভান শক্ত হাতে নিজের থেকে ছাড়িয়ে নিল রূপন্তীকে, ধাক্কা মেরে ফেলে দিল মেঝেতে, দাঁতে দাঁত চেপে বলল, সব হয়েছে তোর জন্য। তুই আমাকে টানতে টানতে বাংলাদেশে না আনলে আজ এত কিছু হতো না। সব দোষ তোর। ইট কংক্রিটের গড়া শক্ত মেঝেতে পড়ে হাতে ব্যথা পেল রূপন্তী, তবে হার মানল না। যেভাবে হোক বিভানকে শান্ত করতে হবে তাকে। মেয়েটা উঠে দাঁড়ালো ফের, উপায় না পেয়ে ঝাঁপিয়ে পড়ল বিভানের উপরে, ঝুলে পড়ল ছেলেটার গলা ধরে, হড়বড়িয়ে বলল, আমার বাচ্চা চাই। তুই এইটুকু বলেই থেমে গেল বিভান। রূপন্তীর বলা বাক্যটা পুরোপুরিভাবে মস্তিষ্কে হানা দিতেই সে হতভম্ব হয়ে পড়ল, চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে, হতবাক কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। রূপন্তী অপ্রস্তুত হয়ে পড়ল, নিজের বলা কথায় নিজে লজ্জায় পড়ল সে। এমন একটা কথা হুট করে তার কণ্ঠ থেকে বেরোলো কিভাবে? তারপর হুট করে না হয় বেরিয়ে গেছে, বিভানও নিশ্চয়ই শুনেছে ইতোমধ্যে, তাহলে আবার তা জিজ্ঞেস করতে হবে কেন? এলোমেলো দৃষ্টি ফেললে রূপন্তী, ঢকিলে বলল, খাবেন না? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাবো তো অবশ্যই, আগে বলো তুমি একটু আগে কি বললে? রূপন্তী জোরপূর্বক হাসল, এলোমেলো টেবিলটা গুছানোর উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলল, খাবার কথা বলেছি। তার আগে কি বলেছ? আপনাকে শান্ত হতে বলেছি। বিভানের কপালে ভাঁজ পড়ল, সন্ধিহান সুরে সে বলল, তুমি বাচ্চা চেয়েছো আমার কাছে। রূপন্তী জায়গায় পলচি খেল, চোখ মুখ কুচকে বলল, ছি, উফ, ছি, এসব কি বলছেন? আমি বাচ্চা চাইতে যাব কেন? কিন্তু আমি স্পষ্ট শুনলাম তুমি আমার কাছে বাচ্চা চেয়েছো। রূপন্তী মেঝেতে বসে পড়ল, ভাঙা প্লেট গ্লাসগুলো তুলতে শুরু করলো খুব সাবধানে, সাথে মুখ পাকিয়ে বলল, রাগে আপনার মাথা তো আগে গিয়েছে, এখন বোধহয় কানটাও গিয়েছে। কি সব ভুলভাল শুনছেন? কানের ডাক্তার দেখান তাড়াতাড়ি। বিভান কিছুটা ভর গেল, কানে এতটা ভুল শুনল সে, নাকি সে ঠিকই শুনেছে কিন্তু রূপন্তী মিথ্যে বলেছে। ছেলেটা মাথা চুলকাল, তবে কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারল না। ভাবলার ন্যায় বসে পড়ল মেঝেতে, নিজের চিন্তাভাবনার রীতি টেনে রূপন্তীর সাথে আস্তে ধীরে ভাঙা কাজগুলো তুলতে শুরু করলো। শহরের বুকে ব্যস্ততা বেড়েছে, চারদিক থেকে যানবাহনের প্যাঁপ ও ধ্বনি শোনা যাচ্ছে লাগাতার। রূপন্তী বসে রয়েছে বাড়ির সামনে বাগানে, সাথে আছেন সালাম হোসেন, রায়ান এবং জালাল আহমেদ। কতদিন পর মেয়েটা দেশে ফিরেছে, সবাই মিলে তাই লুডো খেলায় মেতে উঠেছে। বিভান নিজ কক্ষে ছিল, রূপন্তীকে বেশ কিছুক্ষণ না দেখে সে বেরিয়ে এলো বাইরে। চারদিক খুঁজতে খুঁজতে বাগানে এসে পেল সবাইকে। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু সালাম হোসেনের দিকে নজর পড়তেই আবারও মেজাজ বিগড়াল। পৃথিবীতে এই একটা মানুষকে সে দেখতে পারে না, দেখতে চায় না, অথচ এই লোকই বারবার তার সামনে চলে আসে। অবশ্য এতে সালাম হোসেনের এবার দোষ কি? তার মেয়েকে বিয়ে করেছে বিভান, সেই হিসেবে সামনে তো আসবেই। মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়ের ভাবকে দেখতে পারে না, যত সব। বিভানের মস্তিষ্কে এমন হাজারটা কথা উকিয়ে দিলেও অতীতের কালো স্মৃতির দাপটে সে কথাগুলো স্থায়ী হতে পারল না। মুরাদ ইয়াফি এবং বিবাসা বেগমের মৃত মুখ দুটো চোখের সামনে ভেসে উঠতে মস্তিষ্ক থেকে সকল যৌক্তিক কথাগুলো পুঁটলা পুঁটলি বেঁধে পালালো। চোয়াল শক্ত হয়ে এলো বিভানের, হিংস্র হয়ে উঠল তার চোখ মুখ। গভীর ক্রোধে উন্মত্ত হয়ে সে ছুটে গেল রূপন্তীদের পানে, হাত বাড়িয়ে উল্টে দিল লুডুর কোটাটা। সালাম হোসেনের পানে তাকিয়ে হিসিয়ে বলল, আপনার ন্যূনতম লজ্জাবোধ নেই তাই না?
আপনাকে আমি সে এদেশ থেকে স্পেনে যাওয়ার আগেই বাড়ি থেকে চলে যেতে বলে গিয়েছিলাম, কিন্তু আপনি এখন এখানে নির্লজ্জের মতো পড়ে আছেন। সালাম হোসেন ভীষণ অপমানিত বোধ করলেন। নিজের ছেলের বয়স একটা ছেলে, তার উপর সম্পর্কে মেয়ের জামাই, সে কিনা একটা তিক্ত কথা শোনাতে পারলো তাকে। সালাম হোসেনের হৃদয় ভারী হয়ে উঠল। তীব্র অপমান বোধে জর্জরিত হয়ে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে পা বাড়ালো গৃহের দিকে। রূপন্তী তৎক্ষণাৎ পেছন থেকে হাত টেনে ধরলো বাবার। চোখে ইশারা দিয়ে নিচু স্বরে বলল, তোমাকে কি বলেছিলাম বাবা? সালাম হোসেন ভ্রু কুচকালেন, ইশারা করে বুঝালেন। কি? রূপন্তী উঠে দাঁড়ালো এবার। বাবার পানে একটু ঘেঁষে দাঁড়িয়ে বলল, তখন বললাম না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ওনাকে সুস্থ করে তুলতে হলে আমাদের আরও নরম পথে চললে হবে না। উনি ঠিক যে পথে চলছেন সেই পথ ধরে চলতে হবে আমাদের। মনে রাখতে হবে, লোহাকে একমাত্র লোহাই কাটতে পারে। সালাম হোসেন বুঝলেন সব কথাগুলো। হৃদয়ে জাগ্রত হওয়া অপমান বোধ চাপা দিয়ে তিনি ফের বসলেন তার আগের স্থানে। এখন এসব অপমান বোধ টোধ নিয়ে থাকলে চলবে না। তার জন্য যখন ছেলেটার এই অবস্থা, তখন তাকেও চেষ্টা করতে হবে বিভানকে সুস্থ করে তোলার জন্য। সালাম হোসেনকে আবার বসতে দেখে পুষে উঠল বিভান। তাতে দাঁত চেপে বলল, কি হলো, আপনি আবার বসলেন কেন? বয়স হয়েছে, অথচ লজ্জা হয়নি আপনার? যে বাড়ির মালিক মালকিনকে হত্যা করেছেন সে বাড়িতে ঘাটে গেড়ে বসছেন? আপনি কি মানুষ? আপনার ভেতরে কি কখনো অপরাধবোধ জন্ম নেয় না? অপরাধ বোধ? সে তো সালাম হোসেনকে সে কবে থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি পারতেন তবে এই সংসার, এই সমাজ ত্যাগ করে কবেই দূরে, বহু দূরে চলে যেতেন। কিন্তু ছেলে মেয়ে দুটোর দিকে তাকিয়ে তাও পারছেন না। তপ্ত নিঃশ্বাস ফেললেন সালাম হোসেন। চেয়ার ছেড়ে আবারও দাঁড়িয়ে পড়লেন। রূপন্তীর দিকে তাকিয়ে বললেন, চল মা, আমরা এখান থেকে চলে যাই। রূপন্তী উঠে দাঁড়ালো বাবার কথা মতো। ভ্রু কুচকালো বিভান, কপালে ভাঁজ ফেলে বলল, ও কোথায় যাবে? তুমি তো একটু আগে বললে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি এই বাড়ি থেকে চলে গেলে অবশ্য আমার ছেলে মেয়ে বউকে নিয়ে যাব, একা একা যাব না। বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। থমথমে কণ্ঠে এসে বলল, ও আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে কোথাও যেতে দেব না। তোমার স্ত্রী হওয়ার আগে ও আমার মেয়ে। হাসল বিভান। তার ছেলে স্বরে বলল, আপনি বোধহয় ভুলে গেছেন এই সমাজের নিয়মকানুন। এই সমাজে মেয়েদের বিয়ে হয়ে গেলে স্বামী এবং স্বামীর বাড়ি হয় তার একমাত্র ঠিকানা, এবং সে সর্বদা স্বামীর কথা শুনতে বাধ্য। সালাম হোসেন আলতো হাসলেন, ওষ্ঠ বাঁকিয়ে বললেন, তুমি আমার মেয়েকে যে বিয়ে করেছো তার প্রমাণ কি? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, ওই সত্যি বলে দেবে। সালাম হোসেন একবার তাকালেন মেয়ের দিকে, অতঃপর আবার বিভানের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে তো তোমার ভয়ে মিথ্যে বলতে পারে। তুমি তোমাদের কাবিন নামা বা অন্য কোনো প্রমাণ দেখাও, যা দ্বারা যে কাউকে তোমাদের বিয়ের ব্যাপারটা বিশ্বাস করতে বাধ্য। বিভান পড়ল এবার মহাবিপাকে। সে এখন প্রমাণ কোথায় পাবে? রূপন্তীকে না পেয়ে স্পেন থেকে এক প্রকার তাড়াহুড়ো করেই সে দেশে চলে এসেছিল। ওই কাবিন নামাটা তো নিয়ে আসেনি। এখানে এসে যে ওসবের প্রয়োজন পড়বে তাও কল্পনা করেনি। বিয়ের রাতেও হাফ প্যান্ট পরে তাড়াহুড়ো করে বিয়ে করেছিল, একটা ছবি অবধি তোলেনি। নয়তো সে ছবি এখন অন্তত তাদের বিয়ের ব্যাপারটা প্রমাণ করা যেত। বিভানের মস্তিষ্ক ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। আপাতত তার মস্তিষ্ক সব বিক্ষিপ্তপনা ভুলে ভাবতে শুরু করেছে কাবিননামার কথা। বিভানকে চুপ থাকতে দেখে সালাম হোসেন ফের মুখ খুললেন। মেয়েকে নিয়ে ঘরের দিকে পা বাড়িয়ে বললেন, চল মা, আমরা আজই গ্রামে চলে যাব, থাকবো না আর এখানে। তোকে আর স্পনে ফিরতে হবে না, তুই আজ থেকে আমাদের সাথেই গ্রামে থাকবি। বিভান চমকালো, মস্তিষ্ক জ্বলে উঠল আবারও। ব্যস্ত হয়ে সে বলল, তুমিও কোথাও যাবে না রূপ, তুমি আমার সাথে থাকবে। রূপন্তী শুনল না বিভানের কোনো কথা, একবার ফিরেও তাকালো না বিভানের পানে। বাবার হাত ধরে চলে গেল ভেতরে। দুপুরের সময় চারদিকটা কেমন ঝিমিয়ে পড়তে শুরু করেছে একটু একটু করে। তবে এখানে বিভানদের বাড়িতে ঝড় উঠেছে। রূপন্তী দৌড়ে ঝাঁপিয়ে লাগেজ গোছাচ্ছে এই বাড়ি থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে। বিভান হাজার চেষ্টা করেও থামাতে পারছে না তাকে। শেষে আর উপায় না পেয়ে মেয়েটার হাত থেকে লাগেজটা নিয়ে ফেললো ওয়াশরুমের ভেতরে। তার উপরে আবার ছেড়ে দিল ঝর্ণাটা। রূপন্তী হকচকিয়ে উঠল, ব্যস্ত হয়ে বলল, হে কি করলেন আপনি? আমার সব জামা কাপড়গুলো যে নষ্ট হয়ে গেল। বিভান অস্থির হয়ে মেয়েটাকে নিজের সাথে আগলে নিল, ব্যস্ত হয়ে বলল, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তুমি সারা জীবন আমার কাছেই থাকবে। রূপন্তী বিভানকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে দিল। কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আমি যাব। আমার বাবার যে বাড়িতে জায়গা হবে না সেই বাড়িতে আমিও থাকবো না। বিভান মুহূর্তে কেমন উন্মাদ হয়ে উঠল। দিশেহারা হলো তার চিত্ত।
উদ্ভ্রান্তের ন্যায় সে হাত বাড়িয়ে গলা চেপে ধরল রূপন্তীর। হিসিয়ে বলল, তোর বাবা আমার বাবা মায়ের খুনি। তুই ওই খুনিটার সাথে কোথাও যেতে পারবি না। তুই আমার কাছে থাকবি। আমি তোকে আমি ছেড়ে কোথাও যেতে দেবো না, কোথাও না। বিভান গলাটা জোরে চেপে ধরলেও গতকালে নেই ততটা জোরে ছিল না। রূপন্তী 2 হাত তুলে নিজের গলা থেকে তার হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। কোনো মতো থেমে থেমে বলল, আমি মানি না আমার বাবা আপনার বাবা মাকে হত্যা করতে পারে। আমি থাকবো না আপনার সাথে। যে লোক আমার বাবাকে সম্মান করতে পারে না, আমি তার কাছে থাকবো না। বিভান দিশাহারা হয়ে উঠল আরও। সাথে সালাম হোসেনের উপরেও ক্রোধ বাড়ল। ওই লোকটা তার বাবা মাকে তো কেড়ে নিয়েছে, এখন রূপন্তীকেও কেড়ে নিতে চাইছে। সব হারিয়ে মেয়েটাকে নিয়ে সে একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিল, তাও হতে দিতে চাইছে না ওই লোক। না, অনেক ছাড় দেওয়া হয়েছে সালাম হোসেনকে, আর ছাড় দেওয়া যাবে না। এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। বিভান রূপন্তীকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। অতপর কক্ষ থেকে বেরিয়ে গেল হনহন করে। মেয়েটা শক্ত মেঝেতে পড়ে ব্যথা পেলেও পাত্তা দিল না। এমন হাজারো ব্যথা পেতে সে রাজি, তবু যদি ছেলেটা একটু সুস্থ হয়ে ওঠে, তার হৃদয় থেকে সকল অস্থিরতা উন্মাদনা দূর করতে পারে। রূপন্তী তৎক্ষণাৎ মেঝে থেকে উঠে দাঁড়ালো, ছুট লাগালো বিভানের পিছু পিছু। বিভান কক্ষ থেকে বেরিয়ে সোজা এলো সালাম হোসেনের কক্ষের সম্মুখে। কক্ষের দরজা খোলাই ছিল। ভেতরে সালাম হোসেন এবং পাখি বেগম নিজেদের জামাকাপড় গোছাচ্ছিলেন। বিভান আর দরজায় কোনো টোকাফোকা দিয়ে সময় নষ্ট করল না। লম্বা লম্বা পা ফেলে ঢুকে গেল ভেতরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সালাম হোসেনের হাত টেনে আবার পা বাড়ালো বাইরের দিকে। হকচকে উঠলেন সালাম হোসেন এবং পাখি বেগম। লোকটা নিজের হাতে ছাড়াতে চাইল বিভানের হাত থেকে। চকিত কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বিভান উত্তর দিল না কোনো। পাখি বেগমও ছুট লাগালেন তাদের পেছনে। অস্থির হয়ে শুধালেন, হাত ছাড়ো ওনার। কোথায় নিয়ে যাচ্ছ ওনাকে?